বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসগুলো দুটিতে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় তৃতীয় ক্লাসটি আরম্ভ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, শুধু ক্লাস নিলেই হবে না। আমাদের সিলেবাস, আমরা হয়তো বা ক্লাস নিয়ে তোমাদের সিলেবাস শেষ করার চেষ্টা করছি, কিন্তু তুমি কতটুকু অর্জন করলে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তোমরা আমাদের কাছে নেই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। তোমরা যদি সেটা গুরুত্ব দাও, তোমাদেরই উপকার হবে, সেটা আর বলার অপেক্ষা থাকে না। তো শিক্ষার্থীরা, আমি আবারও সেই একই কথা বলছি। আমি যখন পড়াচ্ছি তোমাদের বইয়ের মধ্যে সব কিছুই আছে। তোমরা যদি ক্লাসটা শুরু করার আগেই, অর্থাৎ আমি যখন ক্লাসটা শেষ করে যাই তখন আমি বলে যাই পরবর্তী টপিকটা কি হবে, তাহলে তোমরা যদি সেই টপিকটা ভালোভাবে কয়েকবার পড়ে রাখো, তাহলে যখন আমি ক্লাস নিই সেই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। কারণ তোমরা, এটা তো বাংলায় লেখা, তাহলে তোমরা কেন বুঝবে না? অবশ্যই বুঝবে। পড়ার পরে যেখানেটাতে তোমাদের প্রবলেম হচ্ছে, তখন ক্লাসটা দেখলে পরে মনে হয় যে এই জায়গাটুকু আমরা বুঝিনি, এখন বুঝতে পারছি। কিন্তু একদমই না পড়ে যখন তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, তখনই প্রবলেমটা হয়, তখন তোমরা কিছুই বুঝতে পারো না। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে আমার কথা শোনা যাচ্ছে কি না, আর শব্দ স্পষ্ট কি না। শিক্ষার্থীরা, তোমরা আমাকে দ্রুত জানিয়ে দিও কথা শোনা যাচ্ছে কি না আর লেখা স্পষ্ট আছে কি না। আমি এখনই আমার মূল টপিকে চলে যাব। তো শিক্ষার্থীরা, তোমরা কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানিও প্লিজ, দ্রুত জানিয়ে দিও। হ্যাঁ, আজকে আমি বিগত দুটি ক্লাসে আমি এই ষষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশন থেকে আমি বৃক্কের গঠন পড়িয়েছিলাম, তারপরে পড়িয়েছিলাম বৃক্কের সূক্ষ্ম গঠন, অর্থাৎ নেফ্রনের গঠন পড়িয়েছিলাম। এই আনুষঙ্গিক সংজ্ঞাগুলো বুঝিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমি যেটি পড়াবো সেটা হচ্ছে ইউরিন সম্পর্কে পড়াবো। ইউরিনটা কি, ইউরিনের মূল উপাদানগুলো কি কি আছে, আমাদের যে আমরা বাংলা যেটাকে বলি মূত্র, সেটাকে ইংলিশে বলা হয় কি ইউরিন। সেই ইউরিনের মূল উপাদানগুলো কি কি নিয়ে ইউরিন গঠিত হয়, ইউরিনের মধ্যে পানির শতকরা পরিমাণ কত আছে, তারপরে হচ্ছে এই ইউরিনটা কিভাবে উৎপাদন হয়, আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে, কারণ বুঝতেই পেরেছ সায়েন্সের প্রতিটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চিত্র না এঁকে ফুল মার্কস কখনোই আশা করা যায় না। কারণ তোমাদের পরীক্ষার মধ্যে যখন কোনো একটা টপিকের মধ্যে, যেমন ব্যাখ্যা গ এবং ঘ এর প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে চিত্রটি অঙ্কন করো, অনেক সময় বলা থাকে না। তাই বলে তোমরা ভেবে না যে চিত্র অঙ্কন করা যাবে না, অর্থাৎ বলা হয়নি বলে চিত্র অঙ্কন করার দরকার নেই, সেটা ভুল। আমি আবারও বলছি, যেই বর্ণনাগুলোর বইয়ের মধ্যে চিত্রগুলো ছিল, সেটা বলা হোক বা না হোক, কিন্তু সেটা চিত্র এঁকে আমাদের বর্ণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না, তাহলে এখনই তোমরা লিখে ফেলো। আচ্ছা, প্রথমেই আমি আসছি ইউরিন কি। ইউরিন, শিক্ষার্থীরা, ইউরিন কি? ইউরিন বা কি, তো অবশ্যই তোমরা লেখার অভ্যাস করবে। তো শিক্ষার্থীরা, আমরা কি জাতীয় খাবার খাই? আমরা তো সর্বভোগ প্রাণী, তাই না? আমরা আমিষ জাতীয় খাদ্য খাই,
তারপর শর্করা, আমিষ, প্রোটিন, হ্যাঁ প্রোটিনই আমিষ, তারপরে হচ্ছে ভিটামিন, পানি, বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার খাই। এখন যেটা প্রোটিন জাতীয় খাবার, যেমন আমিষ জাতীয় খাবার, অর্থাৎ যেখানে মাছ, মাংস, ডিম, দুধ, এই খাবারগুলো যখন আমরা খাই তখন দেখা যাবে যে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে নাইট্রোজেন ঘটিত আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে নাইট্রোজেন ঘটিত কি হচ্ছে, সেখানে কিছু পদার্থ সৃষ্টি হয়, বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। আমি কি বলেছি, আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে সেখানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। এইগুলা কি হয়, খুবই ক্ষতিকর। যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড। শিক্ষার্থীরা, এগুলা হচ্ছে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড। তো আমি কি বলেছি, আমিষ জাতীয় খাদ্যগুলো যখন আমরা গ্রহণ করি তখন এই খাদ্যগুলো গ্রহণ করার ফলে আমাদের দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, আর সেগুলো হচ্ছে যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড। শিক্ষার্থীরা, এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি এগুলা কোথায় উৎপন্ন হয়, যকৃতে উৎপন্ন হয়। আমাদের দেহের যে যকৃৎ আছে সেই যকৃতের মধ্যেই এগুলা উৎপন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই যকৃতের মাধ্যমে এরা কি হয়, পরবর্তীতে এরা পরিবর্তিত হয়ে আমাদের বৃক্কে পৌঁছায়। তাহলে কি তোমরা কথাটা বুঝতে পেরেছো? এগুলো প্রথমে কোথায়, যকৃতে উৎপন্ন হয়ে পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে আমাদের বৃক্কে বা কিডনিতে পৌঁছায়। এখন শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে এই যে পৌঁছায় ফলে কি হয়, বৃক্কে পৌঁছালে কি হচ্ছে, বৃক্কের মধ্যে মূত্র বা ইউরিন উৎপন্ন হচ্ছে। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো এবার ইউরিন বা মূত্রটা কি। এখন দেখো, ইউরিন হচ্ছে, এখন দেখো একটা মনে রাখবা, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 0.5 থেকে 0.2.5 এই ইউরিনটা দৈনিক একটি প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, এটা লিখে রাখো, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে এই ইউরিনটা 0.5 থেকে 2.5। শিক্ষার্থীরা, লেখাটা দেখা যাচ্ছে কি, এখানে দেখো 2.5 লিটার মূত্র উৎপন্ন হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে 2.5 লিটার উৎপন্ন হয়। আমি আজকে ইউরিন সম্পর্কে পড়াচ্ছি, উৎপন্ন হয়। তাহলে এটা তোমরা লিখে ফেলো যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 0.5 থেকে 2.5 লিটার মূত্র বা ইউরিন উৎপন্ন হয়। এখন কি উৎপন্ন হয়, তাহলে তোমরা এই লাইনটা লিখো, ইউরিন উৎপন্ন হয়। তাহলে এই হচ্ছে উৎপন্ন হয়। এখন দেখো, এই ইউরিনটা যে উৎপন্ন হয়, তাহলে আমাদের জানতে হবে যে এই ইউরিনের পরিমাণটা আমরা জেনে নিলাম। বর্ণ কীরকম হয়, এরা হালকা হলদে কালার হয়। শিক্ষার্থীরা, তোমরা ইউরিনটা বর্ণটা হচ্ছে হালকা হলদে বর্ণের, গন্ধ হচ্ছে দুর্গন্ধযুক্ত, এবং এইটা হচ্ছে এই ইউরিনের গন্ধটা হচ্ছে একটু দুর্গন্ধযুক্ত হয়। আর হচ্ছে এই ইউরিনের মধ্যে তোমার দুর্গন্ধযুক্ত পদার্থ ইউরিনোড উপস্থিত থাকে, ইউরিনোড থাকে। তোমরা এটা মনে রাখবে, ইউরিনিড জাতীয় পদার্থ উপস্থিত থাকে, যার ফলে মূত্রটা দুর্গন্ধযুক্ত হয়, উপস্থিত থাকে। তাহলে এইগুলো আমাদের জানতে হবে। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি কি বলেছি যে ইউরিনের মধ্যে ইউরিনিড জাতীয় পদার্থগুলো উপস্থিত থাকে বলেই এই ইউরিনটা দুর্গন্ধযুক্ত হয়। তো শিক্ষার্থীরা, আর তোমরা মনে রাখবে যেটা কিন্তু সামান্য অম্লীয়, পিএইচ হচ্ছে 5 থেকে 6.5। তাহলে এটা বৈশিষ্ট্য হচ্ছে সামান্য অম্লীয় হয়, সামান্য অম্লীয়। আর পিএইচ এর মাত্রা হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, পিএইচ এর মাত্রা হচ্ছে 5 থেকে 6.5। তাহলে আমরা কি বলতে পারি, পিএইচ এর মাত্রা 5 থেকে 6.5। তাহলে শিক্ষার্থীরা, এবার পিএইচ এর মাত্রা, এখন দেখো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.08 থেকে 0, আপেক্ষিক গুরুত্বটাও লিখে নাও, আপেক্ষিক
শিক্ষার্থীরা দেখা যাচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ? আমি একটু দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে লিখে রাখো তাহলে আপেক্ষিক গুরুত্বটা কি পাচ্ছে 1.008 থেকে 1.030। এটা হচ্ছে এই ইউরিনের আপেক্ষিক গুরুত্ব। তাহলে তোমরা লক্ষ্য করো ইউরিনের কথা আমি কি বলছি যে এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 0.5 থেকে 2.5 লিটার ইউরিন দৈনিক উৎপন্ন হবে। তারপরে ইউরোনাইট জাতীয় পদার্থ ইউরিনের মধ্যে উপস্থিত থাকে বলেই এই মূত্রের দুর্গন্ধ হয়। তারপরে হচ্ছে এটা বৈশিষ্ট্য হচ্ছে সামান্য অম্লীয়, হালকা হলদে বর্ণের। তারপরে হচ্ছে পিএইচের মাত্রা 5 থেকে 6.5। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 থেকে 1.030। তো শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো মূত্রের উপাদান মধ্যে, মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে 95% পানি থাকে। তাহলে আমি আবারও বলছি যে আমাদের যে ইউরিন আছে, ইউরিনের মধ্যে 95%ই হচ্ছে পানি। তাহলে পানির পরিমাণটা কত? 95% পানি। তার তোমরা লিখে নাও শিক্ষার্থীরা, 95%ই হচ্ছে পানি। মূত্রের মধ্যে হচ্ছে মূত্রের উপাদানের আমি লিখতে চাচ্ছি, এখন তোমরা লিখে রাখো। উপাদানের মধ্যে 95% হচ্ছে পানি। তাহলে এখানে একটা লিখে নাও ইউরিনের উপাদান। ইউরিন এর উপাদান কি কি উপাদান নিয়ে ইউরিন গঠিত আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম। এই মূত্রের উপাদানগুলোর মধ্যে তোমার এখানে আছে ইউরিনের পরিমাণটা কত বলেছি আমি? 95% থাকে পানি আর 5%, যদি 95% পানি থাকে আর অন্যান্য উপাদান থাকবে 5%। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে তোমরা মনে রাখবে যে 5% যে অন্যান্য পদার্থ সেটা কি? কঠিন পদার্থ। তাহলে এই তরল বাদ দিলে যেটা থাকে সেটা কঠিন পদার্থ। আমরা জেনে নিলাম কি যে মূত্রের মধ্যে বা ইউরিনের মধ্যে উপাদানগুলোর মধ্যে 95% হচ্ছে পানি আর 5% হচ্ছে কঠিন পদার্থ। অর্থাৎ পানিটা বাদ দিয়ে যে সকল উপাদানগুলো আমরা পাচ্ছি সেগুলাই হচ্ছে কঠিন পদার্থ। তাহলে শিক্ষার্থীরা এই কঠিন পদার্থকে মধ্যে আমরা জৈব উপাদান পাবো, আবার অজৈব উপাদান পাবো। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি? ইউরিনের মধ্যে এখানে 95% হচ্ছে তরল বস্তুটা হচ্ছে পানি আর 5% হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ আবার দুই ধরনের, একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে জৈব উপাদান, আর একটা হচ্ছে অজৈব উপাদান। তাহলে দেখো আমি জৈব উপাদানটা এবার লিখে দিচ্ছি। তাহলে জৈব উপাদানগুলো কি কি? হ্যাঁ শিক্ষার্থীরা এবার দেখা যাচ্ছে কি, আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করবে। শিক্ষার্থীরা তোমরা দেখো তাহলে জৈব উপাদানগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইউরিয়া লিখে রাখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তোমরা লিখে ফেলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে আরও আছে হিপিউরিক অ্যাসিড, এগুলা কি শিক্ষার্থীরা? জৈব উপাদান। এগুলা হচ্ছে জৈব উপাদান। হিপিউরিক অ্যাসিড, তারপরে আছে ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে কিটোন, ক্রিয়েটিনিন, কিটোন, লিখে ফেলো দ্রুত। তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন, কিটোন বডিজ, তারপরে হচ্ছে এই হচ্ছে এখানে উপাদান। আর অজৈব উপাদানগুলো আমরা আরেকটা লিখে নেই। অজৈব উপাদানগুলো কি কি হতে পারে? অজৈব উপাদান লিখার অভ্যাস করো, দেখবে যে লিখলেই বেশি মনে থাকে পড়াশোনা।
তাহলে কারণ আমাদের পরীক্ষাটা তো লিখেই প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমাদেরকে লেখার প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করতে হবে। পারি বলেই কোনো কথা নেই, যদি লিখতে পারি তাহলেই, না দেখে যদি লিখতে পারি তাহলে বোঝা যাবে সত্যিকার অর্থে তুমি পারো। তাহলে আমরা এবার জেনে নেই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অজৈব উপাদানগুলোর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, শিক্ষার্থীরা লিখে নিচ্ছ? হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্লোরাইড, সালফেট, অ্যালুমিনিয়াম, ক্লোরাইড, সালফেট, ক্লোরাইড, তারপর হচ্ছে সালফেট। শিক্ষার্থীরা এই হচ্ছে, তারপরে আমরা লিখতে পারি ক্লোরাইড, সালফেট লিখছো? হ্যাঁ। তারপরে শিক্ষার্থীরা এছাড়াও আয়োডিন, তারপরে আরও আছে শিক্ষার্থীরা, এছাড়াও আমরা কি লিখতে পারি? আয়োডিন, সীসা, আর্সেনিকও থাকে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি এছাড়াও আছে আয়োডিন, আয়োডিন, সীসা। শিক্ষার্থীরা লিখে ফেলো। আর্সেনিক, আরও অন্যান্য উপাদানও আছে। আর্সেনিক ইত্যাদি। তো দেখো শিক্ষার্থীরা, এই যে ইউরিন, এই ইউরিনের মধ্যে কত কিছু থাকে। 95% পানি, 95% পানি, আর বাকি 5% কঠিন। এই কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা হয়েছে, জৈব উপাদান আর আছে অজৈব উপাদান। তাহলে দেখো এই জৈব উপাদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিটোন বডিজ। আর অজৈব উপাদানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরাইড, সালফেট ইত্যাদি। এছাড়াও আরও আছে আয়োডিন, সীসা, আর্সেনিক ইত্যাদি। তাহলে তোমাদের পরীক্ষাতে অনেক সময় আছে যে ইউরিনের উপাদানগুলো লিখো, তাহলে কি তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না, তাই না? তাহলে তোমরা এই লেখাটা যদি আমার সাথে সাথে লিখো, শুধু লিখলেই হবে না, পরবর্তী ক্লাসের আগে আবার এটা শেষ করে ফেলবে, একদম মুখস্থ করে ফেলবে। কারণ যেই ক্লাসটা আমি শেষ করে যাচ্ছি সেটা কিন্তু আবার নতুন অধ্যায়ে যাচ্ছি, তাহলে তুমি তোমার দায়িত্বটা পালন করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে এটা রেচনের সারিবৃত্ত ক্ষেত্রে এখন আমি তোমাদেরকে যেটা পড়াবো যে রেচনের সারিবৃত্ত। শিক্ষার্থীরা তোমরা লেখাটা দ্রুত শেষ করো, আমি এখন পড়াবো রেচনের সারিতত্ত্ব। আমিষ জাতীয় খাদ্য যখন আমরা খাই, সেই খাদ্যটা বিপাকের ফলে দেহের মধ্যে আমি কি বলেছি যে নাইট্রোজেন ঘটিত পদার্থটা উৎপন্ন হয়। কি করলে? আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে, সেটা বিপাকের ফলে আমরা যখন আমিষ জাতীয় খাবারটা খাই সেটা বিপাক ঘটে দেহের ভিতরে গিয়ে, সেই বিপাকের ফলে সেখানে কি হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা উৎপন্ন হয়। শিক্ষার্থীরা আর আমি সেটাই বলছি, মেন জিনিসগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হিপ্রিন, এই যে আমি উপাদানগুলোর কথা বলেছি সেগুলো উৎপন্ন হয়। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে পদার্থগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা আমরা উৎপন্ন হয়েছে সেটা যকৃতের মধ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়, সবচেয়ে বেশি মূত্রের মাধ্যমে বের হয়ে আসে। তো এটি সবচেয়ে বেশি উৎপন্ন হয় যকৃতের মধ্যে, আর রক্তের মাধ্যমে সেই জিনিসগুলো সেগুলো উৎপন্ন হয়েছে সেটা রক্তের মাধ্যমে কোথায় এসে পৌঁছায়? বৃক্কে এসে পৌঁছায়। তারপরে বৃক্কে এসে যখন পৌঁছায় তখন বৃক্কের মধ্যেই গিয়ে সেই মূত্রগুলো তৈরি হয়, যার উপাদানগুলো আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি। এখন শিক্ষার্থীরা দেখো, তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে
টেলিজম কি? ইউরিও টেলিজম কি? শিক্ষার্থীরা তোমরা অনেক সময় নার্ভাস হয়ে যাও, এগুলো বুঝো না, যে ছোট ছোট প্রশ্ন, এগুলো তোমাদের বেশি জ্ঞান খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো শিক্ষার্থীরা তোমরা ইউরিও টেলিজম কি? এখানে তোমরা আরেকটা সংজ্ঞা আমার সাথে সাথে বুঝে পরে নিবে, আবার ভালো করে পড়বে, শুধু আমার সাথে বুঝলেই হবে না। ইউরিও টেলিজম কি? আমি কি বলেছি শিক্ষার্থীরা? ইউরিও টেলিজম কি? ইউরিও টেলিজম কি? হ্যাঁ, এখন তোমরা দেখো ইউরিও টেলিজমটা আসলে মূলত কি, যে আমরা তো দেখেছি যে কি হচ্ছে, যে অনেক প্রাণীতে, যে সকল প্রাণীর মধ্যে ইউরিও টেলিজম দেখা যায় তাদেরকে বলা হয় ইউরিজম টেলিজম, হ্যাঁ প্রাণী। কিন্তু ইউরিও টেলিজমটা হচ্ছে যে রেচনের মধ্যে, হ্যাঁ আমরা ইউরিয়ার আধিক্য দেখতে পাই। তো রেচনের মধ্যে ইউরিয়ার মধ্যে অনেক পার্থক্য বিভেদ দেখা যায়। যেসব রেচনের মধ্যে যে ইউরিয়ার আধিক্য দেখা যায় সেটাই হচ্ছে ইউরিও টেলিজম। হ্যাঁ, এখন ইউরিও টেলিজম, যে সকল প্রাণীর মধ্যে এই ইউরিও টেলিজমটা দেখা যায় তাদেরকে বলা হয় ইউরিও টেলিজম অ্যানিমেল বা প্রাণী। তো শিক্ষার্থীরা এখন দেখো, যে সকল প্রাণীর মধ্যে ইউরিও টেলিজমের দেখা যায় তারাই হচ্ছে ইউরিজম প্রাণী। এখন আমি যদি বলি মানুষের ইউরিও টেলিজম, আমরা কিন্তু তাহলে কি, আমরা এই অনুপাতে আমরা কিন্তু ইউরিও টেলিজম প্রাণী, কারণ আমাদের মধ্যেও এই আধিক্যটা দেখা যায়, কারণ আমাদের রেচনে ইউরিয়ার আধিক্য আমাদের দেহে দেখা যায়, তাহলে আমরা অবশ্যই ইউরিও টেলিজম অ্যানিমেল বা প্রাণী। তো এখন দেখো শিক্ষার্থীরা, এই ইউরিয়া টেলিজম হওয়ার কারণে শিক্ষার্থীরা মানুষ ইউরিওটেলিক হওয়ার কারণে রেচনের শারীরবৃত্তে আমরা দুটি শিরোনামে আলোচনা করব। আমরা ইউরিওটেলিক প্রাণী হওয়ার কারণে আমাদের যে রেচন প্রক্রিয়াটা, সেটা আমরা দুইটা শিরোনামে এটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এবার আসি, আমি ব্যাখ্যাতে আসছি, ধীরে ধীরে আমি ব্যাখ্যাতে আসছি কিভাবে ইউরিন উৎপন্ন হয়। এতক্ষণ আমি তোমাদেরকে বলেছি যে ইউরিনটা কি, তারপরে বলেছি যে ইউরিনের উপাদানগুলো কি কি, ইউরিনের মধ্যে পানির শতকরা পরিমাণ কত, এগুলো আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে বুঝাবো ইউরিনটা কিভাবে উৎপন্ন হয়, এবং সেই ইউরিন উৎপাদন হওয়ার ক্ষেত্রেও আমি ইউরিও টেলিজম অ্যানিমেলের কথা বলেছি, তারপরে তোমাদেরকে ইউরিও টেলিজমটা কি সেটাও বলেছি। এখন আমি আসবো যে ইউরিও টেলিজম প্রাণী যেমন আমরা, আমাদের দেহে এই মানে রেচনের শারীরবৃত্তটাকে, এই ইউরিও টেলিজম প্রাণী হওয়ার কারণে রেচনের শারীরবৃত্তটাকে আমরা দুটি শিরোনামে ভাগ করে বর্ণনা করে সহজ হবে। তাহলে আমরা জানি একটা হচ্ছে আমাদের দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপাদন হবে, আর তারপরে হচ্ছে মূত্র সৃষ্টি হবে। তাহলে এই দুটা যদি আমি ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের রেচনের শারীরবৃত্ত ব্যাখ্যাটা হয়ে যাবে। তাহলে আমি প্রথমে আসছি নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন। শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, অর্থাৎ প্রোডাকশন অফ নাইট্রোজেনাস ওয়েস্ট। তাহলে তোমরা লিখে ফেলো প্রোডাকশন অফ নাইট্রোজেন। শিক্ষার্থীরা লিখতেছো তো? হ্যাঁ, লিখে ফেলো। প্রোডাকশন অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, অর্থাৎ এটা অর্থ কি শিক্ষার্থীরা? এটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য প্রথমে উৎপাদন হবে, এখন নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, আর 2 নম্বরটা হচ্ছে, তার পরবর্তীটা হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, আর তারপরে হচ্ছে এটা হচ্ছে মূত্র সৃষ্টি, অর্থাৎ ফর্মেশন অফ ইউরিন, আর পরেরটা হচ্ছে ফর্মেশন অফ ইউরিন। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থীরা? এই ফর্মেশন অফ ইউরিন, এখন এই ফর্মেশন অফ ইউরিনটাকে আমরা বলতে পারি কি, এটা অথবা বলতে পারি মূত্র
সৃষ্টি। এখন আমি তোমাদেরকে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদনটা আগে বুঝিয়ে নিই, তারপর সময় পেলে ফর্মেশন অফ ইউরিন অর্থাৎ মূত্র সৃষ্টির আলোচনা করব। আর যদি সময় না পাই তাহলে প্রথমটাই আমি আলোচনা আজকে শেষ করব এবং তোমরা আবার দেখে রাখবে পরবর্তী ক্লাসে আমি ফর্মেশন অফ ইউরিন অর্থাৎ মূত্র সৃষ্টি অংশটা ব্যাখ্যা করবো। অর্থাৎ নাইট্রোজেন অর্থাৎ আমি কি বলছি, এটা রেচনের সারিবৃত্ত। রেচনের সারিবৃত্তটাকে দুইটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোডাকশন অফ নাইট্রোজেন ওয়েস্ট, হ্যাঁ, নাইট্রোজেনাস ওয়েস্ট বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, আর দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে ফর্মেশন অফ ইউরিন বা মূত্র সৃষ্টি। আমি প্রথমটা আগে ব্যাখ্যা করছি, সময় পেলে দ্বিতীয় অংশটা ধরবো। তো শিক্ষার্থীরা এখন দেখো প্রোডাকশন অফ নাইট্রোজেন ওয়েস্ট, তার মানে আমি প্রথমটা এখন একটু ব্যাখ্যা করছি, তোমরা খুব ভালো করে দেখো। সারিবৃত্তীয় অর্থাৎ রেচনের সারিবৃত্তীয় অংশটা তোমাদের প্রায় সময় পরীক্ষাতে আসে। তাহলে আমি এখন নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদনটা কিভাবে হচ্ছে আমি একটু প্রথমে আমি একটা ছকের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করতে, বিক্রিয়ার মাধ্যমে তোমরা আমার সাথে সাথে সেটা লিখবে, তারপর আমি তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। তো প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা আমিষ জাতীয় খাদ্য খাই। তাহলে আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদনের জন্য প্রধান কারণ হচ্ছে আমরা কি করছি, 1 নম্বর দিয়ে লেখো যে আমিষ জাতীয় খাদ্য। আমি এটা দেখাচ্ছি যে আমিষ জাতীয় খাদ্য খাচ্ছি। আমিষ জাতীয় খাদ্য বলতে আমি কি বলছি, যে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। যখন আমরা আমিষ জাতীয় খাদ্যটা খাই তখন কি হয়, সেই খাদ্যটা এনজাইমের সহায়তায় ভেঙে যাবে। আমাদের দেহে প্রবেশের পরে সেই খাদ্যটা গ্রহণের পর এনজাইমের সহায়তায় এই আমিষ জাতীয় খাদ্যটা এনজাইমের সহায়তায় এটা কি হবে, ভেঙে যাবে। ভেঙে এটা কি উৎপন্ন করবে, শিক্ষার্থীরা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। তাহলে বিক্রিয়ার পরে এনজাইমের সহায়তায় সেটা হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমি কি বললাম, আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম, দুধ, এইগুলো হচ্ছে আমিষ জাতীয়। এটা হচ্ছে প্রাণীজ আমিষ। আর উদ্ভিজ্জ আমিষ কিন্তু আছে, সেটা হচ্ছে ডাল, সিমের বিচি, বিভিন্ন ধরনের সবজির বিচিগুলো হচ্ছে, এটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। তাহলে আমিষ কিন্তু 2 ধরনের। যাই হোক, এই আমিষ জাতীয় খাদ্য আমরা যখন গ্রহণ করি তখন খাদ্যটা যখন আমাদের দেহে পরিপাকের অংশগ্রহণ করে তখন এনজাইমের সহায়তায় প্রথমে সেটা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, এই যে অ্যামিনো অ্যাসিডটা উৎপন্ন হলো, সেই অ্যামিনো অ্যাসিড কিন্তু যতটুকু আমাদের দেহ গঠনের দরকার সেটুকু কাজে লাগবে। আমাদের দেহ গঠনের জন্য অ্যামিনো অ্যাসিডটা ব্যবহৃত হবে, কিন্তু অতিরিক্ত কিছু অ্যামিনো অ্যাসিড থেকে যাচ্ছে। সেই অ্যামিনো অ্যাসিডটা পরবর্তীতে কী করে, আমি বলছি এবার যে যতটুকু অ্যামিনো অ্যাসিড আমাদের দৈহিক বৃদ্ধি গঠনের জন্য বা শারীরিক শক্তির জন্য যোগাচ্ছে, সেই অ্যামিনো অ্যাসিডটা আমাদের দেহে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আবারও কিছু অ্যামিনো অ্যাসিড রয়ে গেছে, সেটা হচ্ছে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড। তাহলে এবার আমি বলছি ব্যবহারের পরে যে অ্যাসিডটা থেকে যাচ্ছে অ্যামিনো অ্যাসিড, সেটাই হচ্ছে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড। এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা সেটা হচ্ছে যকৃতে অবস্থান করে এবং যকৃতে অব্যবহৃত এবং অতিরিক্ত অবস্থায় থাকে। তাহলে আমরা এটা কোথায় পাচ্ছি, তোমরা মনে রাখার জন্য লিখতে পারো, যকৃতে এটা অব্যবহৃত থাকে। শিক্ষার্থীরা, তো মনে রাখার জন্য এটা লিখতে হবে না, মনে রাখার জন্য যে যকৃতে এটা অব্যবহৃত থাকে। আর হচ্ছে এটা কি হচ্ছে, যকৃতের মধ্যে এটা অব্যবহৃত এবং অতিরিক্ত হিসাবে এটা অবস্থান করে। অব্যবহৃত এবং অতিরিক্ত, তোমরা এটা এমনি লিখতে পারো মনে রাখার জন্য, এটা হচ্ছে ক্লু হিসাবে। তাহলে এই যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা সেটা যকৃতের মধ্যে অব্যবহৃত এবং অতিরিক্ত হিসাবে থেকে যাচ্ছে। সেই অ্যামিনো অ্যাসিডটা পরবর্তীতে কি করে, অ্যামাইনেজ এনজাইমের সহায়তায় পরবর্তীতে অ্যামাইনেজ নামক এনজাইম, অ্যামাইনেজ এনজাইমের সহায়তায় এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা অ্যামাইনেজ এনজাইমের সহায়তায় কি হচ্ছে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় সেটা ভেঙে গিয়ে তোমার এখানে তৈরি হচ্ছে কিটো অ্যাসিড আর অ্যামোনিয়া গ্রুপ। তৈরি হচ্ছে কিটো অ্যাসিড আর তৈরি হচ্ছে অ্যামোনিয়া গ্রুপ 2। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি,
অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা যেটা যকৃতে অব্যবহৃত এবং অতিরিক্ত হিসেবে থেকে যাচ্ছে, সেই অ্যামিনো অ্যাসিডটা কী করছে এবার, এটা ডিঅ্যামাইনেজ নামক এনজাইমের সহায়তায় এটা হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার নাম লিখে রাখো, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এটা তোমাদের এটা ক্লু, এটা মনে রাখবে আর কি, এটা মনে রাখার জন্য, এটা না লিখলেও হবে কিন্তু আমি তোমাদের মনে রাখার জন্য হেল্প করছি। তাহলে ডিঅ্যামাইনেজ এনজাইমের সহায়তায় ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া গ্রুপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, এই যে অ্যামোনিয়া অ্যাসিড অ্যামিনো গ্রুপটা তৈরি হচ্ছে, সেই অ্যামিনো গ্রুপ হয়ে এটা এই যে কিটো অ্যাসিড এটা শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এখন যে এখানে যে কিটো অ্যাসিডটা তৈরি হলো, সেটা কিন্তু আমাদের দেহের শক্তি উৎপাদনে এই কিটো অ্যাসিডটা ব্যবহৃত হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এই যে অ্যামোনিয়া গ্রুপটা আসছে, সেটা তোমরা এবার দেখে রাখো, অ্যামোনিয়া গ্রুপটার পরবর্তীতে কি হচ্ছে, এই অ্যামোনিয়া গ্রুপটা তোমার হাইড্রোজেন আয়নের সহায়তার সাথে বিক্রিয়া করে পরবর্তীতে সেটা অ্যামোনিয়ামে পরিণত হচ্ছে। অ্যামোনিয়াম অর্থাৎ এটা কি অ্যামোনিয়াম। তো শিক্ষার্থীরা আমি আবারও বলছি, তাহলে দেখো এই অ্যামিনো অ্যাসিড, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেটা যকৃতে অব্যবহৃত এবং অতিরিক্ত হিসেবে থেকে গেছে, সেটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামাইনেজ এনজাইমের সহায়তায় কি উৎপন্ন হচ্ছে, এটা অ্যামোনিয়া গ্রুপ হয়ে কিটো অ্যাসিড ও অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে। এই যে অ্যামোনিয়া উৎপাদন হলো, হ্যাঁ, এই অ্যামোনিয়াটা আমাদের দেহের জন্য ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। এই অ্যামোনিয়াটা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাহলে এখন কি করতে হবে, এখন দেখো এর 4 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্ষতিকর অ্যামোনিয়া, সেটা আবার এই অ্যামোনিয়াটা পরবর্তীতে কি করছে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে এই অ্যামোনিয়াটা এটা অরিজিনিন চক্রের মাধ্যমে এই যে অ্যামোনিয়াটা সেটা অরিজিনিন চক্রের মাধ্যমে কি হচ্ছে, ইউরিয়া উৎপন্ন করছে। এটা হচ্ছে ইউরিয়া। শিক্ষার্থীরা লিখে ফেলো, ইউরিয়া উৎপন্ন করছে। তাহলে ইউরিয়া এবং পানি। এখন দেখো এই অ্যামোনিয়াটা বিষাক্ত, কিন্তু অ্যামোনিয়াটা পরবর্তীতে অরিজিনিন চক্রের মাধ্যমে কি করছে, ইউরিয়া এবং কিছু পানি উপজাত হিসাবে বের হচ্ছে। এখন দেখো এই ইউরিয়া কম ক্ষতিকর আর এটা সহজে পানিতে দ্রবণীয়, এটা পর্বতের রক্ত রসে অবস্থান করে। তাহলে দেখো বিষাক্ত অ্যামোনিয়াটা ইউরিজিনিন চক্রের মাধ্যমে ইউরিয়া যখন উৎপন্ন হলো, সেই ইউরিয়াটা আবার কম ক্ষতিকর আমাদের দেহের জন্য, এবং সেটা আবার কি হয়, এই ইউরিয়াটা পরবর্তীতে আমাদের কি হয়, আমাদের রক্ত রসে অর্থাৎ প্লাজমার মধ্যে অবস্থান করে এবং রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে আবার আমাদের বৃক্কে পৌঁছায়। তাহলে এটা প্লাজমার মধ্যে অবস্থান করবে। ইউরিয়াটা কম ক্ষতিকর এবং আমাদের রক্ত রস বা প্লাজমার মধ্যে এই ইউরিয়াটা অবস্থান করবে। আর সেই অবস্থান করার পরে সেটা আবার কি করবে, পরবর্তীতে রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে সেখানে অবস্থান করবে আর রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে আমাদের বৃক্কে বা কিডনিতে এসে পৌঁছাবে। শিক্ষার্থীরা আমার প্রায় সময় শেষ, আর পরবর্তী যে আরেকটা ধাপ আছে মূত্র উৎপাদন প্রক্রিয়া, সেটা যদি আমি এখন মূত্র সৃষ্টি এটা যদি আমি এখন বর্ণনা করতে যাই আরও 30 মিনিটের মতো লাগবে, যেটা এখন শুরু করা যাবে তবে শেষ করা যাবে না। তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই অবশিষ্ট অংশটুকু আবার আলোচনা করব। আমাদের আর সর্বোচ্চ 1 বা 2 ক্লাস লাগবে, তারপর আমরা নতুন অধ্যায়ে চলে যাব। তো শিক্ষার্থীরা, তাহলে আজকের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে এসেছিল। আর তোমরা এই বিক্রিয়াটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে দেখেই বলা যায়, এই অংশটুকু বর্ণনা করা যায়। তাছাড়া আমরা আমাদের ইউরিন সম্পর্কে জানবো না, এটাকে হয় আমাদের ইউরিনটা কী দিয়ে তৈরি, কী আছে তাতে, কেন আমাদের এটা বিষাক্ত, আমাদের দেহের মধ্যে নির্দিষ্ট সময় পর পর এটা আমাদের দেহ থেকে নির্গত হতে হয়, কেন হতে হয়, এগুলো আমাদের জানাই প্রয়োজন। তাহলে আমরা অবশ্যই জানবো, আমাদের পরীক্ষার জন্যই শুধু নয়, আমাদের নিজেদের জানার জন্যই আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আর আগামী ক্লাসের জন্য
তোমরা আবার প্রস্তুতি নেবে পরবর্তী অংশটা ইউরেনের ইউরেন উৎপাদন অংশটুকু। তো আমি রেশনের সারিবৃত্তর মধ্যে আমি নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদনটা বুঝিয়েছি, আর ইউরেন উৎপাদনটা পরবর্তীতে বুঝাবো। তারপর আমাদের দেহে রেশনের সারিবৃত্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত আজকে। তাহলে তোমরা সবাই আগামী ক্লাসের জন্য আবার প্রস্তুতি নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আমি আজকের মতো আমার ক্লাসে শেষ করছি। আল্লাহ হাফিজ। হ্যাঁ, তোমরা উঠায় নিতে পারো।